হ্যালো ফ্রেন্ড, ড্রামায় আমাদের একটি মেয়েকে দেখানো হয় যে একটি রুমের ভিতরে প্রবেশ করছিল। অন্যদিকে ড্রামার মেয়ের লিড হানকে দেখানো হয় যিনি বিছানায় বসে সুজির জন্য অপেক্ষা করছিল। সুজি নিজের গ্রাউন্ড খুলে ফেলে। সুজি বলে, হান অধীর আগ্রহে আমার জন্য অপেক্ষা করছে, কিন্তু সে জানে না যে আজ তার সঙ্গে আমার শেষ দেখা। আমরা দুজনে 3 বছর ধরে একে অপরের সাথে ডেট করছি, আর এর পেছনে আমার একটি বড় উদ্দেশ্য লুকিয়ে আছে। এদিকে হান ও সুজিকে দেখে খুবই উত্তেজিত হয়ে পড়ে। সুজি দৌড়ে তার কাছে যায় আর হান তাকে জড়িয়ে ধরে। তাদের মধ্যে রোমান্স শুরু হয়ে যায়। এরপর কিছুক্ষণ পরের দৃশ্য দেখানো হয় যখন তারা দুজনে শান্ত হয়েছে। সুজি হানকে স্পর্শ করার চেষ্টা করলে হান বলে, এখন আমাকে একদম টাচ করবে না, না হলে আমি আবার শুরু হয়ে যাব। সুজি বলে, আমি তো শুধু তোমাকে বলতে চেয়েছিলাম যে আজ আমার শেষ দিন, কারণ 3 বছর পর আমার স্বামী ফিরে আসছে। অন্যদিকে হান তার বালিশের নিচে একটি দামি আংটি লুকিয়ে রেখেছিল, কারণ সে আজ সুজিকে প্রপোজ করার পরিকল্পনা করেছিল। কিন্তু সুজির কথা শুনে সে অবাক হয়েছে এবং জিজ্ঞেস করে, তুমি কি বলতে চাইছো? সুজি বলে, আমার স্বামী ফিরে আসছে, তাই এখন তোমার সাথে সম্পর্ক রাখা আমার জন্য কঠিন হবে, এজন্য আমি তোমাকে ছেড়ে যাচ্ছি। হান তার পেছনে এসে হাত ধরে বলে, সুজি, তুমি কি সত্যি আমার সাথে প্রতারণা করেছো? তুমি তো জানো আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। সুজি বলে, এত আবেগপ্রবণ হওয়ার কি দরকার? তুমি জানো আমার তোমার শরীরের প্রয়োজন ছিল, আর তোমার কিছু টাকার দরকার ছিল। আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক ছিল না, ছিল শুধু একটা চুক্তি যা এখন শেষ হয়ে গেছে। এবার টাকার কথা বলি। এরপর শুধু নিজের পার্স থেকে একটি কার্ড বের করে। সে বলে, এতে 10 মিলিয়ন আছে, এই টাকা নিজের কাছে রাখো, কারণ এটা তোমার পুরস্কার। তুমি সারা জীবন পরিশ্রম করলেও এত টাকা জমাতে পারবে না। যাই হোক, আমি শুধু এতটুকু বলতে চেয়েছিলাম। এখন আমি চলে যাচ্ছি, আশা করি কখনো আর তুমি আমাকে বিরক্ত করবে না। হান তখন বলে, আমার টাকার দরকার নেই, তোমার দরকার তুমি নিয়ে যাও। সুজিটাকে চুপ করে দেয়। সে বলে, তোমার সঙ্গে সময়টা খুব ভালো কেটেছে, আমি তোমাকে মিস করব। এ বলে সে সেখান থেকে চলে যায়। হান সে কার্ডটা ছিঁড়ে ফেলে। সে বলে, সুজি আমাকে ছেড়ে যাওয়া সাহস কিভাবে পেল? তখন তার সহকারী আসে এবং জানায় যে ম্যাডামের 2 দিন পর তার জন্মদিনে পার্টির আয়োজন করেছে এবং তাকে সেখানে আসতে বলেছে। পরের দেশে সুজিকে দেখানো হয় যে তার স্বামীকে রিসিভ করতে এসেছে, কিন্তু তার স্বামী একটি অন্য মেয়ে বিবির সঙ্গে ছিল যে মা হতে চলেছে। সে সুজিকে দেখে বলে, তুমি এখানে কি করছো? সুজি বলে, যাই হোক, আমার স্বামী 3 বছর পর ফিরে এসেছে, আমি তাকে নিতে এখানে এসেছি। এরপর সে বিবির দিকে তাকিয়ে বলে, মনে হচ্ছে আমার স্বামী তার সঙ্গে একজন সেক্রেটারিকে নিয়ে আসছে যে তার সন্তানের মা হতে চলেছে। তোমরা দুজনে বেশ ভালোই পরিকল্পনা করেছো। শ্যাং বলে, আমি তো তোমাকে প্রথম দিন থেকে পছন্দ করতাম না, তাই এখন আমি তোমাকে ডিভোর্স দেবো এবং বিবিকে বিয়ে করব, কারণ সে আমার সন্তানের মা হতে চলেছে। এই কথা শুনে সুজি হেসে ফেলে। সে বলে, ঠিক আছে, দেখা যাক তোমার মা বাবা কাকে নিজেদের কাছে রাখে। এরপর সে বিবিকে বলে, তোমার সন্তান আমার পদবি পাবে এবং তুমি আমার ওয়াইফ হয়ে থাকবে। ওরা দুজন রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর সুজিও চলে যায়, কিন্তু তার মনে হয় যেন সে মিস্টার হানকে দেখছে। অন্যদিকে মিস্টার হানও তার স্বামীর আচরণ দেখছিল। সুজির মনে হচ্ছিল হয়তো সে মিস্টার হানকে দেখছে, কিন্তু সে ভাবছিল হান তো একজন গরিব ছেলে, অথচ যে গাড়িটা সে দেখাচ্ছে সেটা খুবই দামি মনে হচ্ছিল। এদিকে হানের সহকারী তাকে জিজ্ঞাসা করে, আপনি কি ম্যাডামকে নিজের আসল পরিচয় জানাবেন না? হান তখন তাকে চুপ থাকতে বলে এবং নির্দেশ দেয়, আমার মায়ের জন্মদিনে ইনভাইট শ্যান পরিবারের কাছে পাঠিয়ে দাও, তবে খেয়াল রেখো শুধু 2টো নিমন্ত্রণ যাবে, আর সেগুলো শুধু মিস্টার আর মিসেসের জন্য। অন্যদিকে শ্যান পরিবারের দৃশ্য দেখানো হয় যেখানে তারা নিজের ছেলে শ্যানের ওপর ভীষণ রাগান্বিত ছিল। তারা বলে, তুমি এই মেয়েটিকে পরিবারে কেন নিয়ে এসেছো? আমরা কখনো সুজিকে এই পরিবার থেকে বের করতে দেব না। 3 বছর ধরে সে তোমার জন্য অপেক্ষা করছে, আমাদেরও দেখাশোনা করেছে। আন্টি বুকে হাত চেপে ধরেন। সুজি বলে, দয়া করে আর চিন্তা করবে না, এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়। কিন্তু আঙ্কেল বলে, তুমি যদি ওই মেয়েকে বিয়ে করতে চাও তাহলে আমার সম্পত্তি থেকে তুমি 1 টাকাও পাবে না। শ্যাং বলে, আপনারা তো আমার আসল মা বাবা, আমার সঙ্গে এমনটা আপনারা কিভাবে করতে পারেন? আমি সুজিকে পছন্দ করি না, এই বিয়ে শুধু আপনাদের কারণে হয়েছিল। তার বাবা একই লাঠি তুলে নেন এবং তাকে মারার জন্য তাড়া করেন। অন্যদিকে আন্টিও বলেন, আমি ওকে জীবিত ছাড়তে দেব না। সুজি তাকে থামিয়ে দেয়। সে বলে, দয়া করে শ্যাংয়ের উপর রাগ করবেন না, এটা তার নিজের পছন্দ। আপনারা যদি তাকে মেরে ফেলেন তাহলে আমি বিধবা হয়ে যাব, আর আমি আমার এই জীবন কাটাতে চাই না। আঙ্কেল ও আন্টি আবার শ্যাংকে বকতে থাকেন। তারা বলেন, তুমি নিজের আচরণটা দেখো আর সুজিকে দেখো, এখনো সে তোমার জন্য চিন্তা করছে। শ্যাংয়ের বাবা বলে, আমি এখনো তোমাকে একটা সুযোগ দিতে চাই, তবে তোমাকে আমার কথা মানতে হবে। টান পরিবার থেকে 2টো নিমন্ত্রণ এসেছে যা তোমার আর সুজির জন্য, তোমাদের সেখানে যেতে হবে। যদি তুমি আমার কথা মানো তাহলে আমি তোমাকে ক্ষমা করার কথা ভাববো। তাই শ্যাং তার বাবার কথা মেনে নেয়। এরপরে দৃশ্যে আমরা সুজিকে দেখি যে বেডরুমে যায়। তার স্বামী তাকে বলে, এই রুমে তুমি কেন এসেছো?
এই বেডরুম আমার, আর তুমি আমাকে প্রলুব্ধ করার একদমই চেষ্টা করবে না, কারণ তোমার প্রতি আমার কোনো আগ্রহ নেই। সুজি বলে, সত্যি বলতে আমারও তোমার প্রতি কোনো আগ্রহ নেই, কারণ আমার অনেক বয়ফ্রেন্ড আছে যাদের সাথে আমি নাইট স্পেন্ড করেছি। শ্যাং বলে, তোমার তো সাহস কিভাবে হলো, তুমি আমার সাথে এভাবে কথা বলছো? আমি এখনই কি বাবা মাকে সব বলে দিচ্ছি। সুজি বলে, ঠিক আছে, বলে দেখো, আমিও দেখতে চাই তারা কার কথা বিশ্বাস করে। শ্যাং বলে, আমি এখনই যাচ্ছি মা বাবাকে বলতে। সে রাগ করে বের হতে যাচ্ছিল, কিন্তু তখন একজন কাজের মেয়ে এসে দরজা বন্ধ করে দেয় এবং বলে, আপনার মা বাবা বলেছে আপনি এই ঘর থেকে বের হতে পারবেন না। অন্যদিকে মিস্টার হানকে দেখানো হয়, যিনি নিজের বন্দুক পরিষ্কার করছিলেন। তার সহকারে এসে জানায়, খবর পাওয়া গেছে যে মিস্টার শ্যাং আর মিস সুজি একই রুমে আছেন। এই কথা শুনে হাং খুবই রেগে যায়। সে বলে, এটা হতে পারে না, আমাকে ছেড়ে যাওয়ার মতো একদিন হয়েছে, আর সে তার স্বামীর সাথে সময় কাটাতে পারে না। হান বলে, আমি তাদের পুরো পরিবার আগুন লাগিয়ে দেব, এখনই গাড়ি প্রস্তুত করা, আমরা শ্যান পরিবারের বাড়িতে যাচ্ছি। এদিকে সুজিকে দেখানো হয় যে বিছানায় বসেছিল, আর শ্যাং ঘুমানোর জন্য বিছানায় বসে পড়ে। তখন শ্যাং বলল, তুমি এই রুমে এসেছো ঠিকই, কিন্তু আমার বিছানায় ঘুমাতে পারবে না। সুজি একটি বন্দুক বের করে তাকে দেখিয়ে বলে, চুপচাপ গিয়ে সোফায় ঘুমাও, নাহলে আজ রাতে তুমি খুন হবে। আরে তুমি তো সত্যিকারে সিরিয়াস হয়ে গেছো, আমি তো মজা করছিলাম। তারপর সে দ্রুত গিয়ে সোফায় ঘুমিয়ে পড়ে। এরপর গভীর রাতে দৃশ্য দেখানো হয়, শ্যাং কিছু পুড়ছে এমন গন্ধ পায় এবং সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে যায়, কারণ তাদের বাড়িতে আগুন লেগেছিল। পুরো পরিবার বাড়ি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিল। অন্যদিকে সুজি একা রয়ে গিয়েছিল, সেও বাইরে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ঠিক তখনই হান তাকে ধরে ফেলে। সুজি বলে, তুমি কি? হান বলে, মাত্র একদিন হয়েছে আর তুমি আমাকে ভুলে গেছো? অন্যদিকে শ্যাং দ্রুত বাইরে চলে আসে আর মা বাবাকে জিজ্ঞেস করে সুজি কোথায়। শ্যাং বলে, আমি তো বের হয়ে এসেছি, সুজির ব্যাপারে আমি কিছু জানি না। তখন তার মা বাবা তাকে একটি চড় মারে এবং বলে, চলো সবাই মিলে সুজিকে খুঁজছি। অন্যদিকে সুজি হানকে দেখে বলে, তুমি এখানে কি করছো? হান বলে, আমি বলেছিলাম না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। সুজি জিজ্ঞেস করে, এই আগুন কি তুমি লাগিয়েছো? হান বলে, হ্যাঁ আমি করেছি। সুজি তখন বলে, তুমি কি পাগল হয়ে গেছো? হান বলে, হ্যাঁ আমি তোমার জন্য পাগল হয়ে গেছি, আর তোমার সাথে দেখা করতে আমি এখানে এসেছি। তারপর সে সুজিকে ধরে কিস করতে শুরু করে। অন্যদিকে শ্যান পরিবার সুজিকে খুঁজতে খুঁজতে সেই দরজার কাছে পৌঁছে যায়। সুজি বলে, আমার পরিবারের লোকজন আমাকে খুঁজতে এখানে চলে এসেছে, তুমি এখন এখান থেকে চলে যাও। হান তখন বলে, ওদের তো জানা উচিত যে তুমি শুধু আমার, অন্য কারো হতে পারো না। ঠিক তখনই সবাই দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে, আর হানও সেখান থেকে চলে যায়। তারা সুজিকে দেখে চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? সুজি বলে, হ্যাঁ আমি একদম ঠিক আছি। শ্যাং বলে, আমার মনে হয় তুমি তোমার বয়ফ্রেন্ডকে ডেকেছিলে আর সে আমাদের বাড়িতে আগুন লাগিয়েছে। সুজি কাঁদতে শুরু করে, আমার স্বামী আমার উপর দোষ চাপাচ্ছে। তখন তার শ্বশুর আবার শ্যাংকে চর মেরে বলেন, সাবধান, আর কখনো এমন কথা বলবে না। অন্যদিকে হানকে দেখানো হয়, একই সঙ্গে সেই দৃশ্য দেখানো হয় যেখানে সে সুজিকে কিস খাচ্ছিল, আর সুজি তার গালে একটি চর মেরেছিল এবং বলেছিল, নিজের অবস্থান ভুলে যেও না, তুমি একজন গরিব ছেলে। এরপর সে তাকে সেখান থেকে চলে যেতে বলছিল। পরে হান নিজের গাড়িতে বসে বলে, সুজি আগামীকাল তোমাকে জন্মদিনে পার্টিতে দেখার জন্য আমি খুবই এক্সাইটেড। বর্তমান দেশে শ্যাংকে দেখানো হয়, সে সুজি পার্টিতে যাওয়ার জন্য অপেক্ষা করছিল। সুজি হাতে একটি বক্স নিয়ে আসে এবং খুব সুন্দর করে সেজেছিল। শ্যাং বলে, তোমাকে একদমই ভালো লাগছে না, আর সাদা পোশাকে তো তুমি একবারে ভূতের মতো দেখাচ্ছ। সুজি বলে, তাতে আমার কিছু যায় আসে না, কারণ আমি তোমার জন্য সাজিনি। এই বলে সে সামনে এগিয়ে যায়। এরপর একটি পার্টির দৃশ্য দেখানো হয়, সেখানে সুজি তার স্বামীর সঙ্গে যায়। প্রিয়া নামের একটি মেয়ে সুজিকে খুঁজে দিতে শুরু করে। সে বলে, তুমি 3 বছর ধরে একা ছিলে, আজ এই পার্টিতে কেন এসেছো? তুমি কি মিস্টার জিয়ানকে উপলব্ধ করতে এসেছো? কারণ জিয়ান পরিবারের একমাত্র ছেলে। ঠিক তখনই ঘোষণা করা হয় যে মিসেস জিয়ান পার্টিতে এসে গেছে এবং আজ তার জন্মদিন। সবার আগে প্রিয়া তার উপহার নিয়ে এগিয়ে যায়। সেটি ছিল খুবই দামি গয়না, কিন্তু ম্যাডাম উপহারটি দেখে ফিরিয়ে দেন। তিনি বলে, এটা আমার একদমই পছন্দ হয়নি। এরপর সুজির পালা আসে। সুজি তাকে একটি সুগন্ধ উপহার দেয়, যা চন্দনকাঠ এবং পিচের নির্যাত ধারা তৈরি হয়। ম্যাডামের সেটি খুব পছন্দ হয় এবং তিনি সুজির প্রশংসা করে। পার্টিতে উপস্থিত অন্য সবাই এটা দেখে খুবই বিরক্ত হয়ে যায়। তারা সেই সুগন্ধি নিয়ে কথা বলতে শুরু করে যে এটা নাকি খুবই সস্তা কোনো সুগন্ধি, কিন্তু বাস্তবে সেটা ছিল অনেক দামি, আর ম্যাডামের সবচেয়ে পছন্দের উপহারও ছিল সেটি। এরপর কয়েকজন মেয়ে সুজির কাছে এসে সেই সুগন্ধি পদ্ধতি জানতে চায়। সুজি বলে, আপনাদের যদি এটা পছন্দ হয় তাহলে আমি আপনাদের বাড়িতে পাঠিয়ে দিব। ঠিক তখনই ঘোষণা করা হয়, ইয়াং মাস্টার জিয়ান এখানে আসছেন। এই কথা শুনে মেয়েরা আলোচনা শুরু করে, মিস্টার জিয়ান খুবই সুদর্শন, আমরা তার সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। মেয়েরা খুবই উত্তেজিত ছিল, কিন্তু সুজি মুচকে আসছিল, কারণ তার বারবার হানের কথা মনে পড়ছিল। সুজি মনে মনে বলে, হানি তো খুব সুদর্শন, আর মিস্টার জিহানের নামের সঙ্গে হানের নামের কত মিল। অন্যদিকে হানকে দেখানো হয়, যিনি মার্শালের ইউনিফর্ম পরেছিলেন। তিনি মনে মনে ভাবছিলেন, সুজি আমি তোমাকে আজকে বড় একটি চমক দিতে যাচ্ছি। এরপর মিস্টার জিয়ান সবার সামনে আসেন। সুজি তার দিকে তাকিয়ে ভাবছিল, লোকটাকে খুব পরিচিত লাগছে। যখন সে ভালো করে তাকায় তখন দেখে এটা মিস্টার হান। সুজি ভীষণ অবাক হয়ে যায় যে মিস্টার হান এখানে কি করছে।
এরপর মিস্টার হান সবার সামনে চলে আসেন। শ্যাং সুজিকে বলে, প্রথমে আমরা মিস্টার জিয়ানের সাথে দেখা করব। নিজের আবেগ একটু নিয়ন্ত্রণে রাখো। পুরুষকে আকৃষ্ট করা তো তোমার জন্য খুবই সাধারণ ব্যাপার, তাই না? সুজি বলে, ঠিক আছে, দেখা যাবে। এরপর তারা দুজনে মিস্টার জিয়ানের কাছে যায়, নিজেদের পরিচয় দেয় এবং জানায় যে তারা শ্যান পরিবার থেকে এসেছে। মার্শাল জিয়ান বলে, আমি তোমাদের পরিবারের সঙ্গে কখনো সৌজন্য বিনিময় করব না, কারণ তোমার স্ত্রী আমাকে একা ফেলে চলে গিয়েছিল এবং আমাকে কষ্ট দিয়েছে। এই কথা শুনে সুজিও খুবই অবাক হয়ে যায়। অন্যদিকে উপস্থিত লোকেরাও তাদের নিয়ে আলোচনা করতে শুরু করে, হয়তো সুজির সঙ্গে মার্শাল জিয়ানের কোনো সম্পর্ক আছে। সুজি পরিস্থিতি সামাল দিতে বলে, একবার মিস্টার জিয়ান আমার গাড়ির সামনে এসে পড়েছিলেন। তখন আমি ভেবেছিলাম উনি কোনো গরিব ছিল, তাই আমি তাকে $100 দিয়ে চলে গিয়েছিলাম। আমি জানি এতে উনি কষ্ট পেয়েছিলেন, তাই এখন আমি আপনাকে সান্ত্বনা করার জন্য এক গ্লাস ড্রিঙ্ক করাবো। মিস্টার জিহান বলে, এটা যথেষ্ট নয়, তোমাকে আমার জন্য 10 গ্লাস ড্রিঙ্ক করতে হবে। কিছুক্ষণের মধ্যে সেখানে 10 গ্লাস সাজিয়ে রাখা হয়। মিস্টার হান বলে, আরেকবার ভেবে দেখো, এই ওয়ান খুবই শক্তিশালী। একবার একজন মতো 5 গ্লাস খেয়েছিল আর তার মৃত্যু হয়েছিল। সুজি বলে, কোনো সমস্যা নেই, আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করছি। এরপর সে ওয়ান পান করতে শুরু করে, কিন্তু 8 গ্লাস খাওয়ার পর তার শরীর খারাপ হতে শুরু করে। তখন শ্যাং বলে, বাকি 2 গ্লাস আমি করব, কারণ সুজি আমার স্ত্রী, তাকে সাহায্য করা আমার উচিত। মিস্টার জিয়ান বলে, তুমি কি সেই 2 গ্লাস খেয়ে নায়ক হতে চাও? তোমাকে তো 10 গ্লাসে খাওয়া উচিত। এরপর আবারও 10 গ্লাস ওয়ান আনা হয়। শ্যাং ওয়ান খাওয়া শুরু করে এবং তারও শরীর খারাপ হতে থাকে। সুজি বলে, ঠিক আছে, এই ওয়ানগুলো আমিই খাবো, কিন্তু এরপর আমাদের মধ্যে যা কিছু সম্পর্ক আছে তা থাকবে না। এই বলে সে শেষ গ্লাসটিও খেয়ে ফেলে। হ্যান এতে খুব রেগে যায়, যে সব গ্লাস মাটিতে ফেলে দেয় এবং বলে, ব্যাস, এটাকে এখানে শেষ করো। সুজি বলে, আমাকে ওয়াশরুমে যেতে হবে। তারপর সে সেখান থেকে চলে যায়। করিডোর দিয়ে যাওয়ার সময় একজন কাজের মহিলা কোথাও যাচ্ছিল, তখন সুজির উপর পানি পড়ে যায়। মহিলাটি বলে, আপনি এখানে কাপড় বদলে নিন, আমি আপনার কাপড় ধুয়ে নিয়ে আসছি। এ বলে সে চলে যায়। কিছুক্ষণ পরে সে একই রুমে মিস্টার হান চলে আসে। সুজি তাকে দেখে বলে, আমি খুবই দুঃখিত, আমি জানি আমি আপনাকে কষ্ট দিয়েছি। এখন আপনি আমার কাছ থেকে কি চান? মিস্টার হান বলে, তুমি খুব ভালো করে জানো আমি তোমার কাছে কি চাই। সুজি নিজের কাঁধের কাপড় একটু সরিয়ে বলে, আমি জানি মার্শাল আমার কাছ থেকে শুধু একটাই জিনিস চান। মিস্টার হান তাকে ধরে ফেলেন এবং তাকে কিস করতে শুরু করেন। তিনি বলে, তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? কেউ কখনো আমার সঙ্গে এমন আচরণ করেনি যেমন তুমি করো। সুজি তখন বলে, যদি তাই হয় তাহলে আমিও আজ আপনার সাথে সময় কাটানোর সুযোগ পাচ্ছি। এরপর তাদের মধ্যে ঘনিষ্ঠতা শুরু হয়। ঠিক তখনই কেউ দরজায় কড়া নাড়ায় এবং শ্যাং সেখানে এসে পৌঁছায়। শ্যাং বলে, কাপড় বদলাতে এত সময় লাগে কেন? আমার মনে হচ্ছে ভিতরে তোমার বয়ফ্রেন্ড আছে, তোমরা গোপনে ডেট করছো। মিস্টার হান বলে, এটা জবাব আমি এখনই দিচ্ছি। তিনি বাইরে যাওয়ার জন্য এগোচ্ছিল, কিন্তু সুজি দরজা খুলে দেয় এবং তার স্বামীকে বলে, কাপড় বদলানোর সময় লাগছিল, তাই এতে তোমার কোনো সমস্যা হচ্ছে? শ্যাং বলে, আমার সন্দেহ হচ্ছে, বাইরে গিয়ে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। কিন্তু সুজি সেখান থেকে চলে যায়। অন্যদিকে মিস্টার হানের একটি পুরনো দৃশ্য মনে পড়ে। তিনি দরজা খুলতে যাচ্ছিলেন, কিন্তু সুজি তার কানে হালকা কামড় দিয়ে বলছিল, আপনি যদি চান যে আমি আপনার সাথে দেখা করতে আসি, তাহলে আমার স্বামী যেন কিছু জানতে না পারে। এই কথা শুনে মিস্টার হান সেখান থেকে চলে গিয়েছিলেন। এরপর বর্তমান দৃশ্য দেখানো হয়, যেখানে শ্যান পরিবারের সবাই একসাথে বসে খাবার খাচ্ছিল। আন্টি রাগ করে শ্যাংকে বলে, তুমি 3 দিন পর বাড়ি ফিরেছো, না বাড়িতে খাও না বাড়িতে ঘুমাও, তোমার স্ত্রীর জন্য কি তোমার কোনো চিন্তা নেই? শ্যাং আরাম করে খেতে খেতে বলে, আমাদের কোম্পানিতে অনেক কাজ, আমি সেখানেই খাই এবং সেখানেই ঘুমাই। তখন আঙ্কেল বলে, হ্যাঁ শ্যাং ঠিক বলছে, আমাদের কর্মচারীর কাছেও জিজ্ঞাসা করেছি, তারাও বলেছে যে শ্যাং সেখানেই থাকে। তার মা বলে, আমি দুঃখিত বাবা, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। এখন তোমাকে নিজের আরো বেশি খেয়াল রাখতে হবে এবং আমার মনে হচ্ছে কাজের চাপ তোমারও বেশি পড়ে গেছে। তখন শ্যাং বলে, জিহান কোম্পানি আমাদের সব অর্ডার ফিরিয়ে নিয়েছে আর এই পিছনে তোমাদের বৌমারের অবদান আছে। এই কথা শুনে শ্যাং এর মা বাবা খুবই অবাক হয়ে যান। তারা বলে, সুজি এমন কি করেছে যে মিস্টার জিহান তাদের উপর রেগে গেছে? তখন শ্যাং বলে, 3 বছর আগে গাড়ির সামনে মিস্টার জিহান একটি গাড়ির দুর্ঘটনা ঘটেছিল। তখন সে তাকে মাত্র $100 দিয়েছিল এবং কোনো খোঁজ খবরও নেয়নি, তাই তিনি তার উপর রাগ করে আছেন এবং আমাদের কোম্পানির সাথে কোনো চুক্তি করছে না। এই কথা শুনে সুজি ভয় পেয়ে যায় এবং উঠে দিয়ে সবার কাছে ক্ষমা চায়। সুজি বলে, আগামীকাল আমি নিজে মিস্টার জিয়ানের কাছে ক্ষমা চাইবো এবং তার সাথে দেখা করব। তারপর তিনি আমাদের কোম্পানির সাথে আবার চুক্তি করবেন। সে মনে মনে খুব খুশি হয়, সেভাবে খুব ভালো করেছে। আমি সুজিকে মা বাবার চোখে ছোট করে দিয়েছি। আমি নিজে অনেকবার ব্যক্তিগতভাবে মিস্টার জিয়ানের সাথে দেখা করার চেষ্টা করেছি, কিন্তু তার সহকারী কখন আমাকে তার সাথে যেতে দেয়নি। এবার যখন সুজি অপমানিত হবে তখন সে বুঝতে পারবে। এরপরে দৃশ্যে সুজিকে দেখানো হয় যে মিস্টার জিয়ানের সাথে দেখা করতে যায়, কিন্তু তার দরজার বাইরে অনেক ভিড় ছিল। অনেক মেয়ে তার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছিল, কিন্তু কাউকে ভিতরে যেতে দেওয়া হচ্ছিল না। তারা সুজিকে দেখে বলতে শুরু করে, তুমি কি মিস্টার জিয়ানকে উপলব্ধ করতে এসেছো? সেদিন তো তুমি তার সাথে কথা বলেছো, তোমার কি মনে হয়েছে যে সে তোমার সাথে আবারও কথা বলবে? শুধু মনে মনে ভাবে, এরা জানেই না যে আমি আর মিস্টার জিয়ানের মধ্যে কত কি সম্পর্ক আছে। সে মেয়েদের বলে, আরেকটু অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যে মিস্টার জিহান নিজে আমাকে ভেতরে রাখবেন, কারণ আমার সাথে তার খুব জরুরি কথা আছে। মেয়েরা তাকে নিয়ে হাসাহাসি শুরু করে। তারা বলে, তোমার কি মনে হয় যে তুমি এত সুন্দর যে মিস্টার জিয়ান তোমাকে ভিতরে রাখবেন?
ঠিক তখন মিস্টার জিয়ানের সহকারী এসে সুজিকে ভিতরে নিয়ে যায়। এটা থেকে মেয়েরা খুব অবাক হয়ে যায়। তারা ভাবতে থাকে মনে হচ্ছে সুজি সত্যি মিস্টার জিয়ানকে উপলব্ধ করার চেষ্টা করছে। অন্যদিকে সুজি ভিতরে ঢুকতে জিজ্ঞাসা করে মিস্টার জিয়ান কোথায়। সহকারী বলে আপনার তার বেডরুমে যাওয়ার দরকার নেই, তিনি নিজেই এখানে চলে আসবেন। সুজি মনে মনে ভাবে মনে হচ্ছে সহকারী আগে থেকে মিস্টার জিয়ানের সম্পর্কে সব জেনে গেছেন। এরপর তার চোখে একটি ছোট মেয়ের ছবি পড়ে, যে ছবিটা গভীরভাবে দেখতে থাকে কারণ তার মুখটা তার খুব পরিচিত লাগছিল। ঠিক তখন মিস্টার জিয়ান সেখানে এসে পৌঁছান। শুধু তাকে দেখে জিজ্ঞাসা করে এটা কি আপনার মেয়ের ছবি। মিস্টার জিয়ান বলে ছবিটা যেখানে ছিল সেখানেই রেখে দাও। এই কথা শুনে তার পুরনো একটা স্মৃতি মনে পড়ে। ছোটবেলায় তিনি নতুন একটি ক্যামেরা পেয়েছিলেন। তিনি একটি ছোট মেয়ে অর্থাৎ সুজি তার সামনে এসেছিল। তিনি বলেছিল আমি তোমার একটা ছবি তুলতে চাই, অর্থাৎ ছবিটা আসলে সুজিরই ছিল। মিস্টার হান মনে মনে ভাবছিলেন এখনই সুজির জানা উচিত নয় যে আমি তাকে অনেক আগে থেকেই চিনি। সুজি বলে ঠিক আছে, আপনি যেহেতু চাচ্ছেন তাহলে এটা এখানেই থাক। এরপর মিস্টার হান জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো। সুজি বলে আপনার কাছে আমি একটা ছোট অনুরোধ করতে আসছি, আর আমি আশা করি আপনি সেটা ফিরিয়ে দেবেন না। সে বলে আপনাকে শ্যাংয়ের ওয়ার্ক পারমিটে সই করতে হবে, কারণ সে অন্য কোম্পানির সাথে কাজ করতে চায়। মিস্টার হান বলে না আমি এটা করবো না, কারণ আমি জানি তোমার স্বামী কোনো কাজে ঠিকমতো করতে পারে না। আর যদি তার সামান্য যোগ্যতা থাকতো তাহলে তুমি কখনো আমার কাছে আসতে না। এরপর সুজি তাকে উপলব্ধ করার চেষ্টা করে। সে বলে এই কাজটা আপনাকেই করতে হবে। মিস্টার হান অসহায় হয়ে তাকে কাছে আসতে বলেন। সুজি তার কুলে বসে পড়ে এবং তাকে কিস করতে শুরু করে। মিস্টার হান তখন বলে তোমার হাতে শুধু একটাই উপায় আছে, তাহলে আমি এটা সই করব। সুজি বলে আমি আপনার সব কথাই মানবো। মিস্টার হান বলে আজ সন্ধ্যায় গ্রিন ভিলায় আমার সাথে দেখা করতে আসবে, আমি সেখানে তোমার জন্য অপেক্ষা করব। সুজি বলে ঠিক আছে আমি আসবো, তবে আগে কাগজটা সাইন করে দেন। মিস্টার হান কাগজে সাইন করে দেয়। শুধু সে কাগজ নিয়ে চলে যেতে যেতে বলে আমি বলেছি আমি আসবো, কিন্তু কখন আসবো সেটা ঠিক করিনি। এ বলে সে চলে যায়। মিস্টার হান বলে সুজি তুমি আমাকে ফাঁকি দিতে পারবে না। ঠিক কিন্তু ততক্ষণে সুজি চলে গিয়েছিল। বাড়ি ফিরে আসতে তার শ্বশুর শাশুড়ি বলে কোনো সমস্যা হয়নি তো, সে কি সই করতে পেরেছে নাকি অন্য কোনো উপায় বের করব। কিন্তু সুজি জানে আমি সই করে নিয়ে এনেছি। এই কথা শুনে তারা খুবই খুশি হয়। অন্যদিকে শ্যাং ভীষণভাবে অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে শুধু মিস্টার হানের কাছে পৌঁছালো কিভাবে। তার সহকারে তো কাউকে তার সাথে দেখা করতে দেয় না, নিশ্চয়ই সে অন্য কোনো উপায় ব্যবহার করেছে। এরপরে দেশে সুজি কোথাও যাচ্ছিল, তখন শ্যাং তার সামনে এসে দাঁড়ায়। শ্যাং বলে আমাকে বলো তুমি মার্শালের কাছ থেকে কিভাবে সই নিয়েছো। সুজি বলে দেখো এটা তোমার বিষয় নয়, তোমার কাজ ছিল সই পাওয়া, সেটা তুমি পেয়ে গেছো। শ্যাং আরো কথা বলতে চাইলে সুজি তার মুখের সামনে দরজা বন্ধ করে দেয়। পরের দেশে সুজিকে তার কর্মস্থলে দেখানো হয়। সে একটি নিউজ এডিটর হিসেবে কাজ করছে। সেখানে কয়েকজন মেয়ে তার সম্পর্কে কথা বলছিল। তারা বলছিল সুজির শুধু চেহারায় ভালো, কিন্তু বিবি অনেক বেশি যোগ্য। সে খুবই শীঘ্রই আমাদের অফিসে যোগ দেবে এবং অনেক ভালো ভালো সে রিপোর্টও পাবে। ঠিক তখনই সুজি তার কাছে এসে দাঁড়ায়। সে বলে আমি শুনেছি তোমরা আমার চেহারা নিয়ে প্রশংসা করছিলে। মেয়েটি তখন বলে তোমার চেহারা এতটাও ভালো নয়। ঠিক তখনই তাদের ম্যানেজার সেখানে আসে এবং তার সঙ্গে বিবিও ছিল। বিবি বলে আমি এখানে নতুন এসেছি, আমি সুজির কাছ থেকে কাজ শিখতে চাই। সে সুজিকে সিস্টার বলে ডাকে, কিন্তু সুজি তার সাথে কোনো কথাই বলে না। ম্যানেজার তখন বলে তোমরা সবাই একসাথে কাজ করো, তাই একে অপরের সাথে ব্যবহার ভালো করা উচিত, আর এটা একটা কর্মস্থল, তাই এখানে কারোর সাথে কোনো সমস্যা করার কোনো দরকার নেই। বিবি সুজির সাথে কথা বলে। সে বলে তুমি এত অহংকার কেন করছো, তুমি তো জানো তোমার স্বামী আমার সঙ্গে আছে। সুজি বলে তুমি এমন একটা জিনিসকে বেছে নিয়েছো যেটা আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি, তাই এতে আমার কোনো সমস্যা নেই। এ বলে সে সেখান থেকে চলে যায়। বিবি সুজির উপর রেগে যায়। সে বলে আমি তোমার স্বামী, তোমার চাকরি এবং তোমার পরিবার সবকিছু তোমার কাছ থেকে কেড়ে নেব। পরের দেশে শ্যাংকে দেখানো হয়। সে খুবই আদর করে বিবিকে নিজের পাশে বসায়। শ্যাং বলে আজ তোমার চাকরির প্রথম দিন ছিল, কেউ কি তোমার সাথে খারাপ ব্যবহার করেছে বা বিরক্ত করেছে। বিবি বলে আমি সুজির কাছ থেকে খুব ভালোভাবে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু সে কখনো আমার সাথে ভালোভাবে কথা বলেনি। সে আমাকে অহংকার দেখিয়েছে। সে তো আপনার স্ত্রী, তাই আমি কিছু বলিনি। শ্যাং বলে আমি এখনই তাকে জিজ্ঞাসা করছি। বিবি তাকে থামিয়ে দেয়। সে বলে ঠিক আছে সে তো আপনার স্ত্রী, কিন্তু শ্যাং বলে না আমার স্ত্রী শুধু তুমি, আর আমার হৃদয় শুধু তুমিই থাকবে। এই কথা শুনে বিবি খুবই খুশি হয়ে যায়। এরপরে দৃশ্যে সুজি মিস্টার হানের সাথে দেখা করতে চায়। সে বলে আমাদের নিউজ চ্যানেল আপনার জন্য বিশেষ সাক্ষাৎকার নিতে চায়, আপনার কি একটু সময় হবে। মিস্টার হান হেসে বলেন ম্যাডাম আমি আপনাকে একদমই বিশ্বাস করি না, কারণ আপনি কোনো প্রতিশ্রুতি পালন করেন না। সুজি তখন বলে কিন্তু এটা এক ধরনের বিশেষ ধরনের সাক্ষাৎ হবে। মিস্টার হান তার হাত ধরে ফেলেন এবং কিস খাওয়ার জন্য এগিয়ে আসেন। সুজি বলে এটা পেশাগত আলোচনা, তাই আমার মনে হয় এটাকে পেশাগত পর্যায়ে রাখা উচিত। মিস্টার হান বলেন তুমি যদি গ্রিন বিলে আসতে রাজি হও তাহলে আমি তোমার জন্য পত্রিকায় বিশেষ সাক্ষাৎকার দিতে রাজি আছি। এই কথা শুনে সুজি হেসে ফেলে। পরের দৃশ্যে আমাদের সুজিকে দেখানো হয় যে খুব সুন্দর করে সেজে একটি পার্টিতে যায়। সহকারী তাকে বাইরে আটকে দেয়। সে বলে আপনি ভেতরে যেতে পারবেন না, আপনাকে নিজের পরিচয় দেখাতে হবে। সুজি তখন বলে আমি শ্যান পরিবার থেকে এসেছি, আমি মিসেস শ্যাং। এই কথা শুনে সহকারী বলে আপনি মিসেস শ্যাং হতে পারেন না, কারণ মিসেস শ্যাং তো আগে এখানে এসেছেন। এই কথা শুনে সুজি অবাক হয়ে যায়।
অন্যদিকে মিস্টার হানকে দেখানো হয় তিনি আগে পার্টিতে উপস্থিত ছিলেন এবং পুরো ঘটনা দেখছিলেন। সহকারী বিবৃতিকে ইশারা করে বলেন ইনিও মিসেস চ্যাং বলে পরিচয় দিয়েছেন। ঠিক যখন মিস্টার হান এবং তার বন্ধুরা সেখানে এসে পৌঁছায়, তারা দুজনকে দেখে অনেক মজা করতে থাকে এবং ভাবতে থাকে আমাদের তো একটা স্ত্রীও নেই, আর মিস্টার শ্যাং এর দুইটা স্ত্রী, সে কত ভাগ্যবান। কিন্তু আসল মিস্টার শ্যাং কে? তখন মিস্টার হান বলে আসল মিস্টার শ্যাং কে সেটা তো মিস্টার শ্যাংই বলতে পারবে, তাই তাকে ডাকা হোক। এরপর সহকারী শ্যাংকে ডাকে আনে এবং বলে আপনার দুই স্ত্রী নিজেকে আপনার স্ত্রী বলে দাবি করছে। শ্যাং সেখানে এসে বিবির পাশে দাঁড়ায় এবং বলে বিবি আমার স্ত্রী। এই কথা শুনে সুজি খুবই কষ্ট হয়। তখন মিস্টার হান সুজির কাছে আস্তে করে বলেন আমি বলেছিলাম না আজ গ্রিনভিলে এসো, তাহলে আমি তোমার সব সমস্যার সমাধান করে দেব। সুজি নিজের ব্যাগ থেকে একটি পেন ড্রাইভ বের করে সে বলে যদি আমি মিসেস শ্যাং না হই তাহলে আমি ইউ পরিবারের বড় মেয়ে, সেই পরিচয় এই পার্টিতে প্রবেশ করতে পারে। তখন সহকারী তাকে ভিতরে যেতে দেয়। অন্যদিকে মিস্টার হানকে দেখানো হয় যিনি একা বসেছিলেন এবং খুব রেগেছিলেন। বিবি তার কাছে যায়, সে বলে আমি যে নিউজ থেকে এসেছি এবং আমি একজন রিপোর্টার, আমি কি আপনার জন্য বিশেষ সাক্ষাৎকার নিতে পারি? মিস্টার হান বলে এই মুহূর্তে আমার সময় নেই, তাই আপনি চলে যান। বিবি তখন বলে আমার মনে হয় আপনি রেগে আছেন, কিন্তু সুজি খুব খারাপ মেয়ে, সে এভাবে অন্য পুরুষকে আকৃষ্ট করার চেষ্টা করে। মিস্টার হান তখন বলে আমি বলেছি আমি আপনার কোনো কথা শোনার জন্য আগ্রহ নেই, তা আপনি চলে যান। অন্যদিকে সুজিকে দেখানো হয় যে একজন যুবকের সঙ্গে নাচ করছিল, সে খুবই সুন্দর নাচছিল, এমনকি উপস্থিত সবাই তার জন্য হাততালি দেয়। তার নাচের সঙ্গে তাকে প্রশংসা করা বলে আপনি খুবই সুন্দর নাচেন। এটা দেখে বিবির খুব রাগ হয়। মিস্টার হানও সেখানে চলে আসেন। তার সহকারী বলে আপনার মিস সুজির সঙ্গে নাচা উচিত, কারণ নাচের দক্ষতা অসাধারণ। তখন সুজি বলে যদি মার্শাল হান আমার সঙ্গে নাচেন এবং আমি জিতে যাই তাহলে আমাকে তার সাক্ষাৎকারে রাজি হতে হবে। মিস্টার হান বলে কিন্তু যদি তুমি হেরে যাও? তিনি তার কাছে এসে বলেন তাহলে তোমাকে ব্যক্তিগতভাবে আমার সাথে দেখা করতে আসতে হবে। সুজি বলে ঠিক আছে। এরপর তাদের দুজনে খুব একটি সুন্দর নাচ হয়। তারা একসঙ্গে দারুণভাবে নাচছিল। নাচ শেষ হলে সবাই তাদের প্রশংসা করে। সহকারী বলে দুজনে খুব ভালো নেচেছেন, এটাই তার প্রতিযোগিতা ড্র হবে। কিন্তু সুজি বলে এই প্রতিযোগিতা ড্র হতে পারে না, কারণ নাচ প্রথমে মিস্টার হায়ানি থামিয়েছিলেন, আমি নয়, তাই প্রতিযোগিতা আমি জিতেছি। এখন মিস্টার হানকে সাক্ষাৎকার দিতেই হবে। এটা শুনে মিস্টার হান বলে ঠিক আছে আমি সাক্ষাৎকার দেব। এরপর তিনি সুজির কাছে এসে বলে হ্যাঁ আমি সাক্ষাৎকার দিব, কিন্তু তবে তার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই। কিন্তু সুজি তো তাকে একই কথাই বলেছিল আমি গ্রিন ওট লিভারে আপনার সাথে দেখা করব, কিন্তু কখন আসবো তার কোনো নির্দিষ্ট সময় নেই। এই কথা বলে মিস্টার হান চলে যান। সুজি মনে মনে ভাবে মনে হচ্ছে এই লোকটার প্রতিশোধ নিতে খুব বেশ ভালোই জানে। এরপর অফিসের দৃশ্য দেখানো হয়। ম্যানেজার এসে ঘোষণা করে একটা বড় সুখবর আছে, মার্শাল জিহান সাক্ষাৎকার দিতে রাজি হয়েছে, আর এটা সম্ভব হয়েছে আমাদের নতুন এডিটর বিবির কারণে। সে আসার পর থেকে অফিসে সব ভালো হয়েছে। এ কথা শুনে সুজি অবাক হয়ে যায়। সেভাবে ম্যানেজার নিশ্চয়ই ভুল বুঝছেন, কারণ মিস্টার জিহান তো শুধু আমার কারণে রাজি হয়েছেন, কিন্তু তারা তো এটা জানেন না। অন্যদিকে বিবি খুব গর্ব করছিল, তার বন্ধুরা তাকে প্রশংসা করছিল। তারা বলে বিবির দক্ষতা সত্যি অসাধারণ, তাই তো মিস্টার জিয়ানকে রাজি করাতে পেরেছে। বিবি বলে এই খুশিতে আমি একটা সবাইকে পার্টি দেব। এরপর দেখা যায় সুজি এক জায়গায় বসে চা খাচ্ছে। কোম্পানিতে আসলে সুজির জন্য সবকিছু হয়েছিল, কিন্তু বিবির সব প্রশংসা নিয়ে যাওয়ার কারণে সুজির আগে চাকরিটা ছেড়ে দিয়েছে। ঠিক তখন সেখানে মেগান তার সাথে দেখা করতে আসে। মেগান তখন বলে তুমি তো চাকরিটা ছেড়ে দিয়েছো, তুমি কি এখন চাও আমি ম্যানেজারকে বলি যে তোমার চাকরিটা যাতে সে ফিরিয়ে দেয়? কিন্তু আমি সেটা করব না। সুজি হেসে বলে আমি এমন কিছু তোমার কাছ থেকে আশাও করিনি, আমি শুধু জানতে চাই আমার বিরুদ্ধে তথ্য তোমাকে কে দিয়েছে যে আমার আর মিস্টার হানের মধ্যে অবৈধ কিছু চলছে। মেগান তখন বলে তথ্যটা একদম সঠিক ছিল, তাই আমি কিছু বলবো না। ঠিক তখন মিস্টার হান সেখানে এসে সুজির পাশে দাঁড়ান। তাদের দুজনকে এত কাছাকাছি দেখে মেগান ভয় পেয়ে যায়। সে ব্যাগ থেকে একটি চিঠি বের করে দেয়। মেগান বলে এই নাও, এটা আসল সত্য, আমি খুব দুঃখিত, আমার এমনটা করা উচিত হয়নি। আসলে মেগান সে অফিসে ছড়িয়েছে যে তাদের দুজনে খুবই ভালো পরকীয়া চলছে এবং তারা দুজন আজে বাজে কাজ করে বেড়াচ্ছে, এটা সে অফিসে ছড়িয়েছিল। এই কথা বলে সে দ্রুত সেখান থেকে চলে যায়। মিস্টার হান সুজির সামনে এসে বসেন। সুজি জিজ্ঞেস করে আপনি এখানে কি করছেন? মিস্টার হান স্নেহ ভরা তার দিকে তাকিয়ে বলে আমি তোমাকে রক্ষা করতে এসেছি। আচ্ছা তুমি আমাকে বিয়ে কেন করছো না? আমি তো তোমাকে ভালোবাসি, তুমি কেন আমার থেকে দূরে সরে যাচ্ছ? সুজি নিজের হাত সরিয়ে নেয়। সে বলে আমরা শুধু ভালো বন্ধু হয়ে থাকতে পারি। অন্যদিকে বিবিকে তার কর্মস্থলে দেখানো হয়। ঠিক তখন তার মা সেখানে এসে হাজির হন। তিনি বলতেই শুরু করেন এই তুমি আমার কেমন মেয়ে, আমাদের কোনো খোঁজখবর রাখো না। আমি তোমার বাবার ওষুধের খরচ কষ্ট করে চালাচ্ছি, তোমাকে পড়াশোনা করে বিদেশে পাঠিয়েছিলাম, আর তুমি ফিরে এসে আমাদের খবরও নেওনি। আন্টি মাটিতে বসে কাঁদতে শুরু করে। অন্যদিকে সুজিকে গাড়িতে বসে দূর থেকে পুরো দৃশ্য দেখতে পায়। সুজি বলে নিশ্চয়ই বিবি উপরটা খুব পছন্দ করছে, সে আমার সঙ্গে যা করেছে আমি শুধু তার সামান্য প্রতিশোধ নিয়েছি। আসলে তার মাকে এখানে সুজি আনতে সাহায্য করেছিল।
এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর দিশে বিবিকে হাসপাতালে দেখানো হয়। শ্যাং তার পাশে বসেছিল। বিবি বলে সবকিছু সুজির জন্য হয়েছে। ওই দিন আমার মাকে সে এখানে পাঠিয়েছিল। আমার মা আমাকে ধাক্কা দিয়েছিল, এজন্যই আমার গর্ভপাত হয়ে যাচ্ছিল। শ্যাং বলে এখন থেকে আমি তোমার সবসময় নিজের কাছে রাখবো এবং তোমার যত্ন নেব। সুজি হাসপাতালে এসে বলে আমি শুনেছি তোমার বাচ্চা একদম ঠিক আছে। বেবি বলে আমার মাকে তুমি সেখানে পাঠিয়েছিলে তাই না? তুমি তো জানো সে মানসিক হাসপাতালে ছিল। সুজি বলে ঝামেলা শুরু করেছিল তুমি। তুমি আমার বিরুদ্ধে সব প্রমাণ ম্যানেজারের কাছে দিয়েছিলে এবং তার জন্য আমার চাকরিটাও চলে গিয়েছিল। তুমি আমার সঙ্গে যা করেছো তার ফল এখন তোমাকে ভোগ করতে হবে। বিবি বলে আমি এমন কিছুই করিনি, আমি আমার সন্তানের কসম খাচ্ছি। সুজি তাকে থামিয়ে দিয়ে বলে তোমার সন্তানের জন্য আর মিথ্যা কসম খেও না। ঠিক তখনই সেখানে মেগান চলে আসে। সে বিবি থেকে তাকে সব সত্যি কথা বলে দেয়। সুজি জানা ছিল যে বিবি ধরা পড়বে, তাই বিবি ইচ্ছে করে পেট ব্যথার অভিনয় শুরু করে। এরপর শ্যাং সুজির সঙ্গে কথা বলার জন্য বাইরে আসে। সুজি তাকে একটা কাগজ দেয়। সে বলে এটা দেখো, তাহলে সত্যিটা জানতে পারবে। শ্যাং কাগজটা খুলে দেখে সেখানে বিবির নিজের হাতে লেখা। এটা থেকে বিবির উপর তার খুবই রাগ হয়। এরপর শ্যাং আবার কক্ষে ফিরে আসে। বিবি বলে আমি জানি সুজি নিশ্চয় তোমাকে আমার বিরুদ্ধে উস্কে দিয়েছে, কিন্তু শ্যাং চুপচাপ ছিল। এরপর দেখা যায় সুজি তার বাবার বাড়িতে যায়। তার বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিল। বাইরের কাজের মহিলা খুব বেশি খুশি হয়ে বলে আমি তোমার পছন্দের খাবার রান্না করছি। ঠিক তখনই তার সৎ বোন টিয়া সেখানে এসে উপস্থিত হয়। টিয়া তাকে নানা কথা শোনাতে শুরু করে। সে বলে সুজি তুমি এখানে কি করছো? আমরা তো তোমাকে একদমই পছন্দ করি না। শুনেছি তোমার স্বামী তোমাকে ডিভোর্স দিয়েছে, চাকরিটাও নাকি তোমার চলে গেছে। এখন তুমি এখানে কি করতে এসেছো? সুজি বুঝতে পারে তার মা বাবা আসছেন, তাই সে ইচ্ছে করে টিয়ার হাত ধরে নিজের গালে আঘাত করে এবং নিচে পড়ে যায়। সে বলে বোন অনেকদিন পর তোমার সাথে দেখা করতে এসেছি, জানতাম না তুমি আমার উপর এতটা রাগ করে আছো। তার বাবা মা টিয়াকে বকতে শুরু করেন। তারা বলে তুমি তোমার বোনের সাথে এভাবে আচরণ কি করে করতে পারো? কিন্তু আন্টি টিয়ার পক্ষে কথা বলেন। সে বলেন বোনদের মধ্যে ঝগড়া হতেই পারে। এরপর সবাই একসাথে খেতে বসে। আঙ্কেল তখন বলে আমি আজ তোমাকে এখানে ডেকেছি কারণ 2 দিন পর তোমার বোনের জন্মদিন। আমি বড় একটা অনুষ্ঠানের আয়োজন করছি, তুমিও পরিবারের সদস্য, তাই আমি চাই তুমিও সেখানে আসো। সুজি বলে আমি আগেই জানতাম কোনো না কোনো কাজের জন্য আমাকে ডেকেছেন, তবে এই কাজের জন্য আপনাকে আমাকে টাকা দিতে হবে। এই কথা শুনে তার বাবা রেগে যান। সুজি এক আঙ্গুল তুলে বলে আমার $1000 চাই। তার বাবা বলে তুমি সত্যি খুব খারাপ মেয়ে। সুজি বলে ঠিক আছে, তাহলে আমি পার্টিতে আসবো না। অবশেষে তার বাবা বলে ঠিক আছে, আমি তোমাকে টাকা দেবো। সুজি তখন বলে আমি শুধু অল্প সময়ের জন্য আসবো, আমার কাছে বেশি কিছু আশা করবেন না। এ কথা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় সুজি একটি টেবিলে বসে আছে। ঠিক তখনই হান সেখানে আসে। সে জিজ্ঞেস করে আজকাল তোমাকে দেখা যায় না কেন? সুজি বলে আমার মনে হয়েছিল আপনি খুব ব্যস্ত, তাই আপনাকে বিরক্ত করতে চাইনি। সুজি তখন চেরি খাচ্ছিল। ফলের রস তার মুখে লেগে থাকে। মিস্টার হান বলে একটু দাঁড়াও, আমি তোমার মুখটা পরিষ্কার করে দেই। তিনি সামনে এগিয়ে এসে হঠাৎ তাকে কিস করে ফেলেন। সুজি পুরোপুরি অবাক হয়ে যায়। অন্যদিকে টিয়ারকে দেখা যায় সে সেই পথ দিয়ে যাচ্ছিল, তার হাতে ক্যামেরাও ছিল। সে দুজনে কয়েকটি ছবি তুলে নেয়। এরপর টিয়া সে ছবিগুলো বিবির কাছে নিয়ে যায়। সে বলে আমার বন্ধু তোমার শত্রু এবং সে আমারও শত্রু, তাই আমার কাছে এমন কিছু আছে যা তোমার কাজে লাগবে। এরপর মিস্টার হানকে দেখানো হয়। টিয়া তার সঙ্গে দেখা করতে যায় এবং নিজের জন্মদিনে ইনভাইট দেয়। টিয়া বলে আগামীকাল আমার জন্মদিন, আমি চাই আপনি আমার জন্মদিনে পার্টিতে আসুন। মিস্টার হানের মনে পড়ে যায় তিনি সুজিকে বলছিলেন আগামীকাল তোমার জন্মদিন, আমি তোমার সাথে উদযাপন করব। তখন সুজি বলছিল আমি এখানে থাকবো না, জন্মদিন উদযাপন করতেই ও পরিবার যাবে। তাই হান টিয়াকে বলে ঠিক আছে, আমি পার্টিতে অবশ্যই আসবো, কারণ তিনিও সেখানে যেতে চাইছিলেন। এরপর টিয়াকে অনেক সুন্দর পোশাকের সামনে দাঁড় করে দেখানো হয়। সে সুজিকে বলে আমার জন্য একটা ড্রেস চয়েস করে দিতে পারবে? সুজি বলে তোমাকে পোশাক বাছাইয়ের রুচি তো আমার থেকে অনেক ভালো, তুমি নিজেই চয়েস করে নাও। ঠিক তখনই একজন গৃহকর্মী এসে জানায় মিস্টার হান পার্টিতে এসে গেছেন। এই কথা শুনে সুজি অবাক হয়ে যায়। মিস্টার হানকে পার্টিতে কে ইনভাইট জানালো? টিয়ারা উত্তর দেয় আমি নিজে তাকে ইনভাইট করেছি, তিনি তো তরুণ মার্শাল। এরপরে একটি জমকালো পার্টির দৃশ্য দেখানো হয়। সেখানে টিয়ার পরিচয় ঘোষণা করা হয়। টিয়া খুব সুন্দর একটি পোশাক পরে সবার সামনে আসে। সবাই তার পোশাকে প্রশংসা করতে থাকে। কিন্তু ঠিক তখনই সুজি আরো একটি সুন্দর পোশাক পরে তার পাশ দিয়ে হেঁটে যায়। লোকজন টিয়ার চেয়ে সুজির দিকে বেশি তাকায়। সুজির পোশাক স্টাইল এবং মেকআপের বেশি প্রশংসা করতে থাকে। এরপর সুজি অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে এগিয়ে যায়। এটা দেখে টিয়ার খুবই রাগ হয়। টিয়া সুজিকে বলে আমাকে কি এক গ্লাস ড্রিঙ্ক এনে দিতে পারবে? সুজি তার জন্য ড্রিঙ্ক ঢেলে দেয়। তখন টিয়া বলে ড্রিঙ্কটা আমার জুতোর উপর পড়ে গেছে, তুমি কি এটা পরিষ্কার করে দিবে? সুজি তখন বলে যদি তোমার মনে থাকে তাহলে মনে করে দিই, আমি তোমার বড় বোন, এটা আমি করব না, তুমি নিজেটা নিজে পরিষ্কার করতে পারো। সুজি অবশেষে সবার সামনে নিজের পরিবার এবং শ্যানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে দেয়। টিয়া ও বিবি তাকে মিলে অপমান করার চেষ্টা করলেও সুজি আর চুপচাপ থাকে না। সে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে তার বাবা কখনোই তাকে প্রকৃত বাবা দায়িত্ব পালন করেননি এবং সবসময় টিয়া এবং তার সৎমার পক্ষ নিয়েছে। ঠিক তখন মিস্টার হান এসে সেখানে এসে সুজির পাশে দাঁড়ায়। সবাই মিলে সুজির বিরুদ্ধে কথা বলতে শুরু করে এবং মিস্টার হান সবার কথা ইগনোর করে সুজির খোঁজ নেন। তিনি জিজ্ঞাসা করেন তুমি ঠিক আছো তো? তো বন্ধুরা
তোমার বয়ফ্রেন্ড বা হাজবেন্ড পরিবারের বিরুদ্ধে গিয়ে তোমার পাশে দাঁড়ায় তো? যদি দাঁড়িয়ে থাকে অবশ্যই কমেন্ট করো, আর যদি না দাঁড়ায় তাহলে ওইটাও কিন্তু কমেন্ট করো। সুজি উত্তর দেয়, হ্যাঁ আমি ঠিক আছি, আমি শুধু আপনার জন্য অপেক্ষা করছিলাম। এরপর মিস্টার হান তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। বাইরে এসে সুজি তাকে ধন্যবাদ জানায়। তখন মিস্টার হান বলে, তোমার কি হয়েছে, আজকাল এত ভদ্রভাবে কথা বলছো কেন? সুজি দুঃখ ভরা কণ্ঠ বলে, আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়েছে, আমি আমার পরিবারের সঙ্গে সব সম্পর্ক শেষ করে দিয়েছি, এখন আমাকে একা জীবন কাটাতে হবে। সুজি চলে যেতে চাইলে মিস্টার হান তাকে থামিয়ে দেয়। এরপর তিনি গভীর ভালোবাসা নিয়ে বলেন, তুমি কি আমাকে বিয়ে করবে? সুজি এক মুহূর্ত দেরি না করে বলে, হ্যাঁ আমি করব। মিস্টার হান অবাক হয়ে যান, তিনি বিশ্বাসই করতে পারছিল না যে সুজি এত সহজে রাজি হয়ে যাবে। তিনি আবার জিজ্ঞাসা করে, তুমি এত তাড়াতাড়ি হ্যাঁ বলে দিলে? সুজি হাসি মুখে উত্তর দেয়, হ্যাঁ আমি আপনাকে বিয়ে করতে চাই। এরপর মিস্টার হান আনন্দে আত্মহারা হয়ে যায়। তিনি সুজির হাতে একটা আংটি পরিয়ে দেন এবং তার হাতের উপর ভালোবাসার কিস খান। অবশেষে বহু কষ্ট এবং ভুল বুঝাবুঝি, বিশ্বাসঘাতকতা এবং অপমানের পর সুজি এবং তার সত্যিকারের ভালোবাসা খুঁজে পায়। মিস্টার হান এবং সুজি একসঙ্গে সুখী ভবিষ্যৎ পথে এগিয়ে যায় এবং এভাবে আমাদের এই রোমান্টিক ড্রামাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, সুজির জায়গায় তুমি থাকলে কি করতে? ওই বাজে স্বামীর সাথে সংসার করতে, নাকি হানের মতো এমন একজনকে বেছে নিতে? কমেন্টে অবশ্যই জানাবে। আজকের গল্পে হানকে আমার অনেক বেশি ভালো লেগেছে, কারণ সে অনেক বেশি রোমান্টিক এবং সে সুজির পাশে সবসময় সাপোর্ট করেছে। তো আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করো। আর যারা আমার চ্যানেল নতুন আছো, তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। থ্যাংকস ফর ওয়াচিং।